বাধ্য না হলে সরকার বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন তিনি। বলেন, মানুষ গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়, একই সাথে চায় যাতে দাম না বাড়ে। কিন্তু গত 15 বছরে গ্যাস বিদ্যুতের দাম 18 থেকে 19 বার বাড়ানো হয়েছে, আর গ্যাসের দাম বেড়েছে 10 থেকে 12 বার। ভবিষ্যতে মানুষ কিছুদিন পর পর মূল্যবৃদ্ধির ভোগান্তি থেকে স্বস্তি পাবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাধ্য না হলে দাম বাড়ানো হবে না। ফাউজুল কবির খান আরও জানান, জরুরি বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় করা চুক্তিগুলো বাতিল না হলেও এগুলো পর্যালোচনা করা হবে। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে, যেহেতু মানুষের প্রত্যাশা, জনপ্রত্যাশা, যে এইটার অধীনে এই ধারা ব্যবহার করে আপাতত কোনো হবে না। গ্যাসের অভাবে টানা কয়েক মাস ধরে দেশের 3টি ইউরিয়া সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এর মধ্যে একটি কারখানায় গত জানুয়ারি থেকে ও বাকি দুটিতে মার্চ থেকে উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় 9 মাস ধরে বন্ধ চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার কারখানা। এতে ব্যাহত হচ্ছে ইউরিয়া ও অ্যামোনিয়া সারের উৎপাদন। কর্তৃপক্ষ বলছে, গত 1 বছর ধরে নানা কারণে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ রয়েছে কারখানাটি। 2023 সালের ফেব্রুয়ারিতে গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুলিয়াগঞ্জ সার কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যায়। এতে প্রতিদিন 1200 টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। একই কারণে 7 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন। এতে কৃষিকাজে চাহিদা অনুসারে ইউরিয়া সার সরবরাহ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে গ্যাসের সংকট কতটা রয়েছে? এই সার কারখানাগুলো বন্ধ রয়েছে, এর কি নেতিবাচক প্রভাব পড়ছে? গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে? চট্টগ্রামে যে রাষ্ট্রায়ত্ত সিইউএফএল অর্থাৎ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, এই সার কারখানাটি গত মার্চ মাস থেকে বন্ধ আছে এবং এই সার কারখানায় আমরা এর আগে যখন উৎপাদনে ছিল তখন মূলত প্রতিদিন আমরা দেখেছি যে 1000 মেট্রিক টন অ্যামোনিয়া এবং 1100 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে সক্ষম। আর এই সার কারখানাটিতে প্রতিদিন এই সারটি উৎপাদন করতে অন্তত 42 MMCFD গ্যাস দরকার হয়। তো এক্ষেত্রে আসলে গ্যাস কর্তৃপক্ষ এবং ইউরিয়া সার কারখানা কর্তৃপক্ষ যেটি বলছে যে মূলত গ্যাস সরবরাহ না থাকার কারণেই এই সমস্যাটি হচ্ছে, এবং এক্ষেত্রে কবে নাগাদ এই গ্যাস সরবরাহ হবে বা স্বাভাবিক করা যাবে সেটি আসলে স্পষ্ট কোনো ধারণা কেউই দিতে পারেনি। আমরা এই বিষয়ে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ এবং সিইউএফএল কর্তৃপক্ষ দুই পক্ষের সাথেই কথা বলেছিলাম, কিন্তু তারা আসলে কেউই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি। তবে মূলত যেহেতু চট্টগ্রামের এই গ্যাস ব্যবস্থাপনাটি মূলত এলএনজির উপর নির্ভরশীল, অর্থাৎ আমরা জানি যে মহেশখালীতে এলএনজি টার্মিনালে কিন্তু সংস্কার এবং সেক্ষেত্রে যেই টার্মিনালটিকে অর্থাৎ যেই স্টেশনের মাধ্যমে এই গ্যাসটি সরবরাহ করা হয় সেখানে সংস্কার বিষয় রয়েছে এবং এলএনজি যথাসময়ে পাওয়া নিয়েও একটি সংকট ইতিমধ্যে আছে। সেই প্রেক্ষাপটে আসলে এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটছে না, এবং এ প্রেক্ষাপটে প্রতিদিন প্রায় সিইউএফএল এর 3 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং প্রতিদিন আমরা যেটি একটু আগেও বললাম প্রায় 1000 মেট্রিক টন এই সার এবং পাশাপাশি 1100 মেট্রিক টন ইউরিয়া সার, এই অ্যামোনিয়া এবং ইউরিয়া সার এই দুটি উৎপাদনও ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে সামনে যে বিশেষ করে চাষাবাদের মৌসুম, কৃষি মৌসুম আসছে, সেই কৃষি মৌসুমে একটি বড় ধরনের সংকট তৈরি হতে পারে, এরকম একটি ধারণাও বা আশঙ্কার কথাও বলছেন সংশ্লিষ্টরা। তবে সমস্যার সমাধানে এখানে মূলত কেন্দ্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে, অর্থাৎ শিল্প মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে, যেহেতু এই গ্যাস এই সার কারখানাগুলো শিল্প মন্ত্রণালয়ের অধীনে, এবং সেক্ষেত্রে গ্যাস সরবরাহ অর্থাৎ কেন্দ্রীয়ভাবে আসলে নিতে হবে। এ বিষয়ে জানাচ্ছিলেন গ্যাসের সংকট নিয়ে অনুপম শীল চট্টগ্রাম থেকে।
সড়কে চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমে যাওয়ায় বিভিন্ন জেলায় দাম কমলেও রাজধানীর বাজারে উল্টো চালের দাম বাড়তি। মানভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। দাম স্বাভাবিক করতে বাজারে অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিবহন খরচের অজুহাতে সারা দেশেই বাড়ে চালের দাম। জেলা শহরে সেই দাম কিছুটা কমেছে, তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও রাজধানীতে চালের দাম কমেনি। নওগাঁয় চিকন ও মোটা চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। জেলার চালকল মালিকরা বলছেন, সড়ক সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি কমে যাওয়ায় দাম কমতির দিকে। এই চাঁদাবাজি না থাকার কারণে চাউলের কেজিতে কমপক্ষে 8 টাকা হচ্ছে হ্রাস পেয়েছে, কমেছে। বস্তায় সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত কমেছে। তবে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, মাঝারি মানের চাল 55 থেকে 60 টাকা ও মোটা চালের কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, যা গেল 2 সপ্তাহের চেয়ে কেজিতে 2 থেকে 3 টাকা বেশি। বিক্রেতারা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে এ দাম কমে আসতে পারে। আমি যে চালটা নিতেছিলাম 28, সেটা আগে ছিল আপনার 15 টাকা, এখন 58 টাকা, 2 টাকা কম বেশি আর কি। কমানো উচিত, এত কিছুতে কমায় নাই। মাছে আনাজে এখনো চালের দাম কমে না, মিনিকেটের দাম এখনো বাড়ছে, তবে আশা করি সামনের দিকে চালের দামটা কমার সম্ভাবনা আছে। এদিকে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ এবং চালের বাড়তি দাম ঠেকাতে বাজারে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা যখন মনিটরিংয়ে যাই, কিছু কিছু ব্যবসায়ী যে পরিবহন খরচের কথাটা বলে, পরিবহন সংক্রান্ত যে ভাউচার, সেটা অনেক সময় তারা আমাদেরকে দেখাতে পারেন না। এটা তারা হাইড করে রাখেন। এটা একটা কালচার তৈরি হয়েছে যে পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীকে দোষারোপ করে, খুচরা ব্যবসায়ী পাইকারিকে দোষারোপ করে। এই কালচার থেকে তাদেরকে বের করার চেষ্টা আমরা করতেছি এবং আমরা আশা করতেছি চাউলের দামও কমে আসবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে সরকারের গুদামে 18,65,814 টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চাল মজুদ আছে 13,52,846 টন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক এলাকার মেয়র, কাউন্সিলর সহ জনপ্রতিনিধিরা গা ঢাকা দিয়েছেন। স্থবির হয়ে পড়েছে স্থানীয় সরকারের কার্যক্রম। পরিস্থিতি বিবেচনায় জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি কর্পোরেশনের আইন সম্পর্কিত আলাদা আলাদা অধ্যাদেশ জারি করা হয়েছে। শনিবার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা, প্রশাসনিক কার্যক্রম চালু রাখা, শুক্রবার এসব অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে দেশের বেশিরভাগ সিটি ও পৌর মেয়র, কাউন্সিলররা এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সদস্যরা পলাতক। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত। অধ্যাদেশ জারির পর দ্রুত প্রশাসক নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের আশা নগরবাসীর। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, স্থানীয় সরকার কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে, সেক্ষেত্রে গাজীপুরে কি অবস্থা দেখছেন আপনি, এবং অধ্যাদেশ জারির পর আসলে কতটা দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আপনি মনে করছেন? দেখুন, গাজীপুরে সরকার পরিবর্তনের পর কিন্তু অনেক কাউন্সিলর, বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের যারা ছিলেন, তারা অনেকেই আত্মগোপনে চলে যান এবং সেক্ষেত্রে দীর্ঘদিন কিন্তু যে নাগরিক সেবা, বিশেষ করে জন্ম সনদ এবং মৃত্যু সনদ নেওয়ার ক্ষেত্রে সেবা প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েন। তবে 13 আগস্ট থেকে কিন্তু গাজীপুরের যিনি মেয়র রয়েছেন জায়দা খাতুন, তিনি তার অফিস নিয়মিত করে যাচ্ছেন। আমরা যেটি জেনেছি যে সরকার পরিবর্তনের যে আন্দোলন ছিল বা কোটা বিরোধী আন্দোলন, সেই সময় কিন্তু মেয়রের বাড়ি 2 বার ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এবং এরপরে কিন্তু আত্মরক্ষাতে তিনি অন্যত্র জীবনযাপন করেন এবং তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও কিন্তু আত্মগোপনে চলে যান এবং তারা দীর্ঘদিন কিন্তু বাইরে ছিলেন। পরে 13 আগস্ট থেকে তারা মেয়র জায়দা খাতুন অফিস করছেন নিয়মিতভাবে এবং যারা প্যানেল মেয়র ছিলেন তারাও কাজে যোগ দিয়েছেন এবং যারা বিএনপিপন্থী এখানে পরিচিত কাউন্সিলর, তারা কিন্তু নির্বিঘ্নেই তাদের অফিস করছেন এবং কাজ করে যাচ্ছেন। তবে আমরা খবর নিয়ে যেটি জেনেছি এখন, যে অধ্যাদেশ জারির পর অনেক কাউন্সিলর কিন্তু নতুন করে তারা কাজে যোগ দিয়েছেন। আমি যেই ওয়ার্ডটিতে আছি, 13 নম্বর ওয়ার্ডে, এখানে কাউন্সিলর অফিসে আছি, সেই অফিসের সচিবের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে
তারা গতকাল থেকে তাদের কার্যক্রম পুরোদমে শুরু করেছেন এবং এখানে যিনি কাউন্সিলর আছেন তিনি ফিরে এসেছেন এবং যথারীতি অফিস করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একইভাবে বিভিন্ন জেলার বিভিন্ন ওয়ার্ডে আমরা খবর নিয়ে জেনেছি যে অনেকেই এখন আত্মগোপন থেকে ফিরে আসতে শুরু করছেন এবং তারা তাদের অফিস কার্যক্রম শুরু করবেন বলে আমরা জেনেছি এবং ফলে তারা কাজে যোগদানের যে এখন যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে এটি যদি বাস্তবায়িত হয় এবং সবাই যদি চলে আসে সেক্ষেত্রে নাগরিকদের যে বিদ্যমান সমস্যা সেটি দ্রুতই সমাধান হবে বলে এখানকার বাসিন্দারা মনে করছেন। তবে মেয়রের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি কোনো দলের মনোনীত মেয়র ছিলেন না, তিনি স্বতন্ত্রভাবে এখানে নির্বাচন করেছেন। আওয়ামী লীগ বিএনপি সব ধরনের মানুষই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয় করে তিনি এই নগরের নাগরিকদের সেবা করতেছেন এবং সেই লক্ষ্যে তিনি কাজে যোগ দিয়েছেন এবং সকল ভয় সামনে রেখে তিনি এখানে কাজ করে যাচ্ছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে গতকাল গাজীপুর জেলা পরিষদে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সেখানে আন্দোলনকারী কয়েকজন সেখানে প্রবেশ করে এবং এখানে একজন প্যানেল যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আছে তাকে সাদা কাগজে জোর করে পদত্যাগ লিখতে বাধ্য করেন এবং সেখানে কিছু ভাঙচুর চালান বলে এখানকার যে প্যানেল মেয়র প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আরিফ অভিযোগ করছেন। তবে তিনি বলছেন যে তারা সাদা কাগজে পদত্যাগপত্রে স্বাক্ষর করে দ্রুত চলে যান এবং তিনি এই পদত্যাগপত্র কোথাও জমা দেননি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল গাজীপুরের সিটি কর্পোরেশন নাগরিক সেবা নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। স্থানীয় সরকারের কার্যক্রম নিয়ে গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। ব্যবসা বাণিজ্য সহজ করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোয় অগ্রাধিকার দেবে সরকার, জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, উৎপাদন ও সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা সরকারের ১.৫ দশকে ব্যাংকিং খাতে লুটপাট, অর্থ পাচারের কারণে অর্থনীতিতে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়, যার প্রভাব পড়ে মানুষের দৈনন্দিন জীবনে। মূল্যস্ফীতি দাঁড়ায় 10% ঘরে। অর্থনীতির এমন দুরবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে দেশে কোনো পণ্যের উৎপাদন কম হলে বাইরে থেকে আমদানির কথা জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা। বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সজাগ আছে। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে। যেখানে বাণিজ্য হিসেবে সংস্থা আছে, ব্যবসা বাণিজ্য এসেগুলো বলে রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছি এবং এই জিনিসগুলো আমাদের আছে। তিনি বলেন, দুর্নীতি বন্ধ সহ ব্যবসা বাণিজ্যের পরিবেশ আরও সহজ করা হবে। চলমান যৌক্তিক প্রকল্প চালিয়ে নেওয়ার কথাও জানান উপদেষ্টা। তার আশা, পাইপলাইনের প্রকল্পগুলোতে এডিবি ও বিশ্ব ব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে। আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনি যদি বলেন আমরা কার্যক্রম করব। আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরাও সহায়তা বলছে, আমরা যতটুকু সম্ভব করব। ওরা খুব পজিটিভ। এলডিসি উত্তরণের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের 6 রাউন্ড গুলির পরও বেঁচে রয়েছেন ঠিকই, তবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আমির হোসেন। গেল 19 জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন দালানের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে পুলিশের গুলি বর্ষণের ফুটেজ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ওঠে প্রতিবাদ ও সমালোচনার ঝড়। রেস্তোরাঁ কর্মী আমিরকে প্রতিনিয়ত তাড়া করছে সেদিনের ভয়াল স্মৃতি। জুলাইয়ের মাঝামাঝিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তেমন সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভয়াবহ একটি ভিডিও। একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা করছে এক তরুণ। তার দিকে গুলি ছুড়ছে 2 পুলিশ সদস্য। পরপর চালানো হয় কয়েক রাউন্ড গুলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় 19 জুলাইয়ের সেই ফুটেজ। রাজধানীর মেরাদিয়া এলাকার ওই তরুণের নাম আমির হোসেন। কিভাবে সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলেন সে কথাই বলছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। ভয়ে আর কি আমি বিল্ডিংয়ের ছাদের উপর উঠছিলাম, যে দৌড়া আমার পিছনে পিছনে আর কি পুলিশ উঠছে। উপর থেকে গুলি করতেছে আর বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ দিই না, কিন্তু আরেকটা পুলিশ নেছে 3 তলা যায় গুলি করতেছে আর কি, সেটি আমার পায়ে লাগে। গুলিবিদ্ধ হয়ে 3 তলায় প্রায় 3 ঘন্টা পড়েছিলেন আমির। পরে তাকে উদ্ধার করেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও তার খোঁজ খবর রাখছেন। হ্যাঁ, আমার সাথে আসছে, তাকে আমি টাইনা নিয়ে আসছি, আরও দুইজনকে হাতে পায়ে দইরা নিয়ে আসছি, আইসা কোনো রকম ওরে 4 জনে মিলা হসপিটালে নিয়ে যাই আর কি। তারপরে এখানে যতটুকু পারি চিকিৎসা করছি। যেহেতু আমরা গতকাল কি ওনার ব্যাপারটা জানছি, 2-3 দিনের মধ্যে আমরা ওনার পুনর্বাসন এবং আর্থিক যে সহযোগিতা করার সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব করার জন্য। আমিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুপুর বাসায় থেকে কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়। কিছুটা সুস্থ হলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। আমাকে 6 রাউন্ড গুল্লি করছে আর কি। 6 রাউন্ড গুল্লি করার পরে যে সময় আমি জাবদায় জায়গায় পড়ি, সে জায়গায় ছটফট করতেছিলাম আর কি। 3 ঘন্টা পরে চিকিৎসা করতেছি। যদি আর 10-15 মিনিট কেউ পড়াইতো আর কি, তাহলে আমাকে আর কি মৃত্যু উদ্ধার করতে হইতো আর কি। আমরা এখন চাওয়া সরকার যাতে যারা নিরপরাধের কারণে ওরা গুলি করছে ওরা শাস্তি হয়। আন্দোলনে রামপুরা, বাড্ডা ও এর আশপাশের এলাকায় গুলিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আহত অনেকেই হাসপাতালে এখনও চিকিৎসাধীন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5ই আগস্ট ছাত্র জনতার বিজয়ের দিনেও পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেকে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে নিঃস্ব অনেকে। কেউ আবার আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে গোয়েন্দা সংস্থার নির্মমতার শিকার হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর মিরপুর 12 নম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে 5 আগস্ট ভোরে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় বিউপির আইন বিভাগের 4র্থ বর্ষের ছাত্র ইফতেখার আলমকে। আন্দোলনের সম্পৃক্ততা ও সমন্বয়ক মাহিন সরকারের সঙ্গে বন্ধুত্বের কারণেই আটক করা হয় বলে জানান তিনি। যে আমরা তো ট্যাগ পাওয়াই, যে আমরা কি যেন বলে গুম খাই, তো তোর মতো একটা ইফতেখারকে গুম করলে কার কি আসবে যাবে বল? তোকে তো আমরা গুম করে ফেলছি অলরেডি, এবং তোকে যদি আমরা বের করিও এত টুকরা করব যে তোকে যদি কেউ একটা বস্তার মধ্যে যদি ফেলেও দেই এত টুকরা করে, তো লাশ বুঝতে পারবে, কিন্তু বুঝতে পারবে না এটা তোর লাশ। দুপুর পর্যন্ত চালানো হয় নির্মম নির্যাতন। তবে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসার পর তা থেমে যায়। তবে ততক্ষণে ভেঙে গেছে তার পায়ের হাড়। যে জায়গায় এই নির্যাতন চালানো হয় সেটি আওয়ামী লীগ আমলের আলোচিত বন্দি শিবির আয়নাঘর বলে ধারণা ইফতেখারের। আমি চাই যে এই ধরনের আয়নাঘরে আর কাউকে না নিয়ে যাওয়া হোক, আয়নাঘর নামে কোনো কিছু না থাকুক, আইনের শাসন থাকুক। পরদিন ভোর হওয়ার ঠিক আগে চোখ বেঁধে রাজধানীর পূর্বাঞ্চল এলাকায় ফেলে আসা হয় তাকে। অন্যদিকে 5 আগস্ট যাত্রাবাড়িতে এলোপাতাড়ি গুলি ছুড়ে পুলিশ। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার কিছুক্ষণ পরেই মারা যান রিটন উদ্দিন নামের এক যুবক। ওখানে ভলেন্টিয়াররা ছিল অনেকে, তখন 3 জন রক্ত দিছে। পরে আমি রক্তটা ক্রস ম্যাচিং করে আনতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগে যায়। পরে আনার পরে ডাক্তাররা আমার ভাইকে মৃত ঘোষণা করে। তা আমার হাতে যে জাতীয় পতাকাটা ছিল, যেটা নিয়ে আমি শাহবাগের দিকে যাচ্ছি, পরে ওই জাতীয় পতাকাটা মোড়াই আমার ভাইরা আমি মানে একটা অটোরিকশা করে যাত্রাবাড়ি নিয়ে আসি। পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরি করতেন রিটন। তা দিয়েই চলত সংসার। স্ত্রী, 3 সন্তান ও মা বাবা থাকে নোয়াখালীর হাতিয়ায়। ঢাকায় থাকা ছোট 2 ভাই বোনের দেখাশোনা করতেন রিটন। এখন তাকে হারিয়ে অসহায় পুরো পরিবার। আমাদের পরিবারে একমাত্র আমার ভাই ছিল, যে দিনে এনে দিনে খাওয়ার মতো আমাদের পরিবারটা। আমাদের পরিবারে মানে আমার ভাই যদি আজকে 100 টাকা পাঠায়, তাহলে 100 টাকা দিয়ে আমাদের পরিবারের একদিনের বাজারটা চলে। এ ধরনের সব হত্যা আর গুমের দ্রুত বিচার চান ভুক্তভোগীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে 44 পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার নিহত পুলিশ সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তালিকায় দেখা যায় গত 20 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে 5ই আগস্ট সর্বোচ্চ 25 জন পুলিশ সদস্য নিহত হয়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 15 পুলিশ সদস্য নিহত হয়েছে এবং 4 ও 5ই আগস্ট 2 দিনে। পদমর্যাদার হিসেবে সবচেয়ে বেশি 21 কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া 11 জন উপপরিদর্শক, 8 জন সহকারী উপপরিদর্শক ও 3 পরিদর্শক ও 1 জন নায়েক নিহত হয়েছেন। চাকরি স্থায়ীকরণ ও পদায়নের দাবিতে 3 কর্মকর্তাকে রাতভর অফিসে আটকে রাখলেন পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেজ প্রকল্পের কর্মীরা। রোববার বিকেল থেকে আটকে রাখা হয় তাদের। 2016 সালে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 545 জন কর্মীর মধ্যে 261 জন আন্দোলনে অংশ নিচ্ছেন। তারা জানান, প্রকল্পের জন্য নিয়োগ দেয়া হলেও তাদের দিয়ে অন্যান্য বিভাগে কাজ করানো হয়। ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেজ প্রকল্পের কাজ দেয়া হয় ভারতীয় এক কোম্পানিকে।
এর মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলে চাকরি স্থায়ী ও অন্য জায়গায় পদায়নের জন্য আদালতে রিট করেন তারা। শুনানি শেষে আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। তারপরও পদায়ন না হওয়ায় 4 দিন ধরে আন্দোলন করে আসছেন তারা। রাতে কর্মকর্তাদের উদ্ধারের জন্য আসে সেনাবাহিনী। সমস্যা সমাধানে সকালে জরুরি বৈঠকের সিদ্ধান্ত হয়। 16 সাল থেকে 2022 সাল 31 ডিসেম্বর 2022 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ ছিল, কিন্তু আমাদের এই প্রকল্পে কোনো প্রকার কাজ করানো হয় নাই। 122 কোটি টাকা ইন্ডিয়ান জেরক্স কোম্পানিকে দেওয়া হয়ে গেছে। তাহলে স্যার ওই মানে টোটাল টাকাটা ফাউ গেছে, কোনো ক্লিয়ার ডাটা নাই। হাইকোর্টের রায় অনুযায়ী আমাদের যে স্ট্যাটাস কো আছে এইটার অনুযায়ী আমাদেরকে পদায়ন অর্ডার করতে হবে, 1 নাম্বার 2, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আত্মীকরণ করে নিতে হবে অথবা আমাদেরকে স্থায়ীকরণ করে নিতে হবে। দেশের সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয় রাজধানী সড়কে যানবাহন ও গণপরিবহন বেড়েছে। কোনো কোনো এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামীরা। এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি ও মিছিলের কারণেও ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর 7 রাস্তা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল, সড়কে গাড়ির চাপ কেমন দেখছেন, যানজট কেমন রয়েছে? দেখুন, সড়কের চাপ আমরা সকাল থেকেই দেখছি। এখন আমরা দাঁড়িয়ে আছি 7 রাস্তা। সেখানে আসলে রাস্তার দুপ্রান্তেই, যদি বলি 7 রাস্তা থেকে মহাখালী এবং মহাখালী থেকে 7 রাস্তা, এই দুপ্রান্তে গাড়ির তীব্র চাপ রয়েছে। এবং আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ গাড়ি বন্ধ হয়েছিল, এমন পরিস্থিতি আমরা দেখেছি কিছুক্ষণ আগে। এখন যেটা দেখছেন যে কচ্ছপ গতিতে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এই যে যানজট, এটির সবচেয়ে বেশি ভোগান্তি শিকার হচ্ছেন যারা অফিসগামী মানুষ। আপনি জানেন যে বেসরকারি সরকারি অফিসগুলো 9টা থেকে 10টার মধ্যে শুরু হয়। যারা যাচ্ছেন অফিসে তারা আসলে এই যানজটের কারণে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার কারণে তাদের সময় মতো অফিসে উপস্থিত হতে পারছেন না। সেই দুর্ভোগের কথাও আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে কেন যানজটটা হচ্ছে। আসলে গত কয়েকদিন আমরা লক্ষ্য করেছি এই যানজট, তবে গতকালকে তীব্র মাত্রায় যানজট আমরা লক্ষ্য করেছি যে মানুষকে ঘন্টার পর ঘন্টায় সড়কে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যানবাহন নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এর একটি কারণ জানার আমরা চেষ্টা করেছিলাম যে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে অফিস আদালত খুলেছে, স্কুল কলেজ খুলেছে, এটি একটি কারণ। যেমন তেমনি জানেন যে এই সময় আসলে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানের যারা বঞ্চিত কর্মী রয়েছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আসলে রাস্তায় নামছে। এটি একটি বড় কারণ। আমরা কালকে দেখেছিলাম যে কাকরাইল মোড়, শাহবাগ মোড়, মগবাজার, এই জায়গাগুলোতে যখন মানুষ রাস্তায় নামে তখন আসলে এই যানজটের সৃষ্টি হয়। আর ঢাকা শহরে করেন আপনার শাহবাগে যদি কোনো আন্দোলন হয় সেই প্রভাবটা আসলে মিরপুরে যেও পড়ে। আমরা আজকে যেমন দেখছি যে মহাখালীতে একটি যারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে এমন তথ্য আমরা পেয়েছি, যার প্রভাবটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই সড়কটিতে। তো আজকের দিনের শুরুতেই বলা যায় যে তীব্র যানজটের আমরা লক্ষ্য করছি। দিন বা বেলা যত বাড়বে আমাদের ধারণা বা যারা ট্রাফিক পুলিশ রয়েছে, যারা সড়কের নিয়ন্ত্রণে কাজ করছেন, তারাও আশঙ্কা করছেন যে যানজটের তীব্রতা বাড়বে। আমরা কালকে ঠিক সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি ঢাকার বিভিন্ন সড়কে মানুষের যে নাকাল অবস্থা, ঘন্টার পর ঘন্টা তাদেরকে আসলে ভোগান্তির শিকার হতে হয়েছে। তো আজকেও আমরা সেই পরিস্থিতি দেখছি। একদম খুব সকাল, এখন অফিস টাইম শুরু হয়েছে, এই সময়েও আমরা দেখেছি যে সড়কের প্রায় প্রত্যেকটি সড়কে যানজটের সৃষ্টি হয়েছে, তীব্র যানজট বলা যায়। আবার কিছু বিষয় আছে যেটা আমরা লক্ষ্য করছি বা জেনেছি যে কিছু কিছু আন্দোলনকারীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে নামছে। সেটি যখন হবে, কোনো সড়ক যখন বন্ধ হবে, তখন সেটি আরও তীব্রতর আকার ধারণ করবে। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে এই অবস্থায় যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তাদেরকে আসলে একটু ভোগান্তি নিয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, রাস্তায় তীব্র যানজট আছে। নাজমুল সাইদ জানাচ্ছিলেন রাজধানীর যানজটের খবর। এমপক্স ভাইরাস মোকাবেলায় ঢাকায় 2টি ও চট্টগ্রামে একটি হাসপাতাল ঠিক করা হয়েছে। আর এমপক্স রোগী শনাক্তের জন্য ল্যাব প্রস্তুত রেখেছে IEDCR। বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করার পর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমপক্স নিয়ে এখনই দেশের সংখ্যা নেই, তবে উদ্বেগ রয়েছে। আফ্রিকার কঙ্গোতে এমপক্স আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ছড়িয়েছে আশপাশের কয়েকটি দেশে, শনাক্ত হয়েছে সুইডেন ও পাকিস্তানে।
এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশে কেউ শনাক্ত না হলেও ল্যাব প্রস্তুত রেখেছে আইডিসিআর। চিকিৎসার জন্য ঠিক করা হয়েছে ঢাকার কুর্মিটোলা ও সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল। এটা সুইডেনে পাওয়া গেছে, এখন পাকিস্তানে অলরেডি পাওয়া গেছে। এই হিসাবে কিন্তু ভয়াবহতার দিক থেকে যদি চিন্তা করেন বা এটার যদি আপনি কিভাবে ছড়ায় সেটার দিকটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে একদম ওরকম বিপজ্জনক অবস্থানে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, জ্বর, মাথা ব্যথা ও ত্বকে ফুসকুড়ি এমপক্সের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এমনকি নিঃশ্বাস থেকেও অন্যজন সংক্রমিত হতে পারে। আমরা ডায়াগনোসটি এইভাবে চিন্তা করতে পারি যে কেউ আক্রান্ত দেশ হতে এসেছেন বা বাইরে থেকে এসেছেন এবং তার এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, তাহলে আমরা এটাকে চিকেন পক্স মানে আমাদের মাঙ্কি পক্স হিসাবে ধরতে পারি। যদি আমরা এমপক্স রোগী পাই তাহলে তার পরিবারের সদস্যদের ভ্যাকসিন দিতে হবে এবং যারা স্বাস্থ্যকর্মী, যারা চিকিৎসা করবে সরাসরি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। এজন্যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলছে এবং জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই পারস্পরিক সহযোগিতাটা নিশ্চিত করা। 2022 সালের জুলাই মাসে এমপক্স ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছর বাংলাদেশে 8 জনকে সন্দেহ করা হলেও পরীক্ষায় শনাক্ত হয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপক্স সংক্রমণ রোধে বেনাপোল ও দর্শনা স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এই দুই স্থলবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পরই দেশে ঢোকার অনুমতি মিলছে। তবে অন্য স্থলবন্দরে সতর্ক অবস্থা জারি না হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনার পর এবার এমপক্সের সংক্রমণ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি হয়েছে দেশের বিভিন্ন স্থলবন্দরে। বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে কাজ করছে মেডিকেল টিম। নজরদারি রাখা হচ্ছে ভারত থেকে আসা যাত্রীদের উপর। তাদের কারো এমপক্সের কোনো উপসর্গ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে এই বন্দরে। মেডিকেল টিম গঠন করেছি, যেটা অত্যন্ত ইয়ের সহিত আর সমস্ত যাত্রীতে পাসপোর্টধারী সমস্ত ইন্ডিয়ান যাত্রীদেরকে স্ক্রিনিং আওতা আমরা আনছি এবং কোনো সন্দেহভাজন পেলে তাদেরকে আমরা, যেমন জ্বর বা কোনো ফুসকুড়ি যদি থাকে, তাদেরকে আমরা আইসোলেশনের ব্যবস্থা করার চেষ্টা করছি। প্রতিদিন বাংলাদেশ ভারতে অন্তত 4 শতাধিক যাত্রী চলাচল করেন চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে। এই সীমান্তেও সতর্কতা জারির পাশাপাশি যাত্রীদের পরীক্ষা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। তবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি দিনাজপুরের হিলি, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কর্মকর্তারা। তারপরও প্রতিবেশী দেশ থেকে এমপক্স আক্রান্ত কেউ যেন ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন তারা। এমপক্স সংক্রমণের মাধ্যম ও প্রতিরোধমূলক লিফলেট বিতরণ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এছাড়া লালমনিরহাটের বুড়িমারি, সাতক্ষীরার ভোমরা ও সিলেটের তামাবিল স্থলবন্দরে জারি হয়নি সতর্ক অবস্থা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কৃত্রিম উপায়ে কিংকোবরার ডিম থেকে 25টি বাচ্চা ফুটিয়েছে চট্টগ্রামের এক পরিবেশ কর্মী। এরই মধ্যে 5টি বাচ্চা খাগড়াছড়ির জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। বান্দরবানের থানচির গহীন অরণ্য থেকে 25টি ডিম সহ একটি কিংকোবরা ধরা হলে স্থানীয়দের কাছ থেকে সেগুলো সংগ্রহ করে বাংলাদেশ স্নেক রেস্কিউ টিম নামে একটি সংগঠন। দেশে হুমকির মুখে থাকা কিংকোবরা অন্যান্য সাপ ও ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জানান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সংস্কারের পরই জাতীয় নির্বাচন। রোববার দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে ডক্টর ইউনূস মন্তব্য করেন, শেখ হাসিনার স্বৈরশাসন ধ্বংস করে দিয়েছে দেশের সব প্রতিষ্ঠান। বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অংশ নেন ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ ৬৭ দেশের মিশন ও সংস্থার প্রধানরা। ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের এত শিক্ষার্থীর আত্মত্যাগ নজিরবিহীন। Many such young people, lovely young people. I pay my deep respect and homage. এ সময় আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম তুলে ধরেন তিনি। একই সঙ্গে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সমর্থন চান। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দেশের অবস্থা করুণ। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের অবস্থাও নাজুক। 15 বছর ধরে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে কোষাগার শেষ করা হয়েছে। পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিদেশি কূটনীতিকদের কাছে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত 15 বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে ওনারা ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ, আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগ্যাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, ভোটের জন্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্কার 3 মাসেই সম্ভব। তিনি আরো বলেন, ছাত্র জনতার যে চাওয়া তা কখনোই অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারবে না। এ দায়িত্ব নির্বাচিত সরকারের। ছাত্র জনতার 23 দিনের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর অনেকের প্রশ্ন, কতদিন থাকবে এ সরকার? বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে, যতদিন গণতন্ত্রের পক্ষে থাকবে এ সরকার ততদিন সমর্থন দেয়া হবে। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাসের জায়গায় সর্বোচ্চ 6 মাস হতে পারে। 3 মাসের ভিতরে নির্বাচনটা দিতে পারবে এটা আমিও মনে করি না, সাধারণ মানুষও মনে করে না। সেই জন্য আমরা এটাকে ডবল করতে পারি, এই স্প্যানটা, এই টাইমটা, সেটা 3 থেকে 6 মাস হতে হবে। এই 6 মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটা রোড ম্যাপ দেন এটা নির্বাচনের জন্য, যত শীঘ্রই সম্ভব একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়, ততই দেশের জন্য কল্যাণকর। তিনি বলেন, ছাত্র জনতার প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে, না হলে জাতি ক্ষমা করবে না। এই সংস্কার, এই রিকমেন্ডেশনগুলো সবগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারের নয়। তারা সাজেস্ট করবে পরবর্তী রাজনৈতিক সরকার এসে, যাতে ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টোতে এই প্রতিশ্রুতিগুলো থাকে। এইবার যদি আমরা ব্যর্থ হই, এই জাতি কখনোই আমাদেরকে ক্ষমা করবে না। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদের দাবি পূরণের আশ্বাস দেন বিএনপির এ নেতা। ভবিষ্যতের যে সরকার প্রতিষ্ঠিত হবে তারাও যেন কোনো স্বৈরাচারী আচরণ না করতে পারে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিশন আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি ও সংস্কারের রূপকল্প তৈরি করে 100 দিনের মধ্যে প্রকাশ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়া বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর জন্য আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড 1% থেকে বাড়িয়ে 2.5% করা হয়েছে। এর আগে ব্যাংক খাতের অনিয়ম বন্ধে ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতিবিদরা ব্যাংক কমিশন গঠনের দাবি জানান।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ও তার ব্যবসায়িক সহযোগী মোহাম্মদ নুসরাত হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোহাম্মদ রেজাউল আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে শুক্রবার ওই সচিবের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেখান থেকে 3 কোটি 10 লাখ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। পরদিন রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শাহ কামাল 2015 সালের মার্চ থেকে 2020 সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এ দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে আজ দুপুরের মধ্যে ঢাকা সহ 11 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভোর 5টায় আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দুপুর 1টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময় ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে সব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের সব বিভাগে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 334 জন। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সারা দেশে 314 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছেন 8,485 জন। এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 74 জনের। 18 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 9,551 জন। এর মধ্যে 60.1% পুরুষ ও 39.9% নারী রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশনা থাকলেও বগুড়ার শহীদ জিয়া মেডিকেলে তা মিলছে না। আহতদের অভিযোগ, প্রায় সব ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে। এমনকি ক্ষতস্থান ড্রেসিং করা ও ট্রলির জন্য প্রতিবার গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের উপপরিচালক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় এখনও কাতরাচ্ছেন অনেকে। যথাযথ সেবা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। রোগী ও স্বজনদের অভিযোগ, সম্পূর্ণ চিকিৎসার খরচ সরকার বহনের সিদ্ধান্ত নিলেও স্যালাইন, ব্যথার ওষুধ সহ বেশিরভাগই কিনতে হচ্ছে বাইরে থেকে। নার্স ও ওয়ার্ড বয়দের একাধিকবার ডেকেও পান না তারা। ট্রলির জন্য প্রতিবারই গুনতে হয় টাকা। টাকা না হলে ড্রেসিং করতে নিয়ে গেলে ওরা নেয় না, আবার গাড়িও পাওয়া যায় না। টাকা দেও অনেক সময় গাড়ি পাওয়া যায় না। এখনো পরীক্ষা কিছু হয়নি, আর ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন একটা কিনতে দিয়েছিল, আমি বাড়িতে কিনছি সেটা। হাসপাতালের উপপরিচালকের দাবি, আহতদের চিকিৎসায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ওষুধের ব্যবস্থা করা হয়েছে। নার্স ও ওয়ার্ড বয়দের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় যে স্টাফরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় হয়তো একটা কাজ করে বিভিন্ন টাকার কথা এরকম অভিযোগ আমাদের কানে আসে। তো আমরা এটার ব্যাপারে স্টাফদেরকেও বলে দিয়েছি, যদি এই ধরনের কোনো অভিযোগ আসে তাহলে আমরা জিরো টলারেন্স, আমরা সর্বোত্তমভাবে তার যে পানিশমেন্ট একদম আমরা স্পেসিফিক রোগীদের কাছেও বলেছি, স্পেসিফিকভাবে আমাদেরকে নাম দেন যে কে এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, স্পেসিফিক নাম দিলে আমরা অবশ্যই তার এগেনস্টে এখন কোনোভাবেই কোনো সুযোগ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন অন্তত 1200 জন। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। কাঁটাবনে পশু পাখির উপর অসহনীয় নির্যাতন প্রতিরোধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে কাঁটাবনে পশু পাখির মার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় পশু পাখির নির্যাতন বন্ধে দোকান মালিক ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেন শিক্ষার্থীরা।
একই সঙ্গে অসুস্থ প্রাণীদের চিকিৎসার উদ্যোগও নেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ব্যবসার নামে কাঁটাবনে বিভিন্ন পশু পাখি আটকে রাখা হয়, করা হয় নির্যাতন, খেতে দেওয়া হয় না ঠিকমতো খাবারও। তারা আরও বলেন, এসব পশু পাখি খাঁচায় বন্দি থাকার কথা নয়, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পশু পাখিদের বন্দি জীবন কাটাতে হচ্ছে। ব্যবসার মানসিকতা দূর করে মানবিক হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। দেশে দ্বিতীয়বারের মতো কৃত্রিম উপায়ে কিংকোবরার 25টি ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে চট্টগ্রামের এক পরিবেশ কর্মী। এরই মধ্যে 5টি বাচ্চা খাগড়াছড়ির গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। কিংকোবরা বিষধর সাপ হলেও নানাভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাপ নিয়ে কাজ করেন সিদ্দিকুর রহমান রাব্বি, জড়িত বাংলাদেশ স্নেক রেস্কিউ টিম নামে একটি সংগঠনে। বান্দরবানের থানচির গহীন অরণ্য থেকে 25টি ডিম সহ একটি কিংকোবরা ধরার খবর পান রাব্বি। 100টি মুরগির ডিমের বিনিময়ে স্থানীয়দের কাছ থেকে কিংকোবরার ডিমগুলো নিয়ে আসেন চট্টগ্রামে। ডিম থেকে কিছুদিনের মধ্যে 25টি সাপের বাচ্চা ফোটানো হয়। রাব্বি জানান, সাপের বাচ্চাগুলো জঙ্গলে অবমুক্ত করা হবে। 20টা আছে, এই 20টা হচ্ছে পর্যায়ক্রমে আমরা 5টা করে আমাদের চট্টগ্রামের যে রিজার্ভ ফরেস্টগুলোতে আছে, যেমন চুনতি আছে, দেন হচ্ছে আপনার হাজারিখিল আছে, তারপর কাপ্তাই আছে, এই রিজার্ভ ফরেস্টগুলোতে আমরা ছেড়ে দেব, যেগুলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসেবে ঘোষণা হয়েছে অলরেডি। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে এই কাজ করে সংগঠনটি। সাপের যে বিলুপ্ত প্রজাতি সেগুলো রক্ষা করা, সাপ সংরক্ষণ করা এবং মানুষের মধ্যে যে সাপের একটা ভীতি আছে, ভীতিটাকে দূর করা, মানুষকে সাপ সম্পর্কে সচেতন করা, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আগেও একাধিক কিংকোবরা উদ্ধার হয়েছে। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র 2 জনকে কেটেছে এই সাপ, ফলে আতঙ্ক নেই। এরা সাধারণত সন্ধ্যার সময় আর রাত্রি বের হয়, কাজেই আর এরা যে কোনো কোবরা গ্রুপে কামড় দেওয়ার আগে একটা ফোঁস করে খুব শব্দ করে, আপনি তখন একটু সরে যাওয়ার সুযোগ পাওয়া যায়। আর এই তো বাংলাদেশে বললাম, এখন তো রেকর্ড এই দুইটাই অনেকে জানেন না। অন্য সব বিষধর সাপ ও ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে কিংকোবরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।